জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালের কার্যতালিকায় শেখ হাসিনার মামলা। এরপর জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত। এদিকে হাসনাত বললেন, আমরা মুরব্বীদের ওপরে খুব ক্ষুব্ধ। তারপর জানিয়ে দিব আমাদের দেশে আরও কয়েকটি রাজনৈতিক দল দরকার বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। সর্বশেষ জানাবো, গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রীসহ 13 জনকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত সংবাদ। কে কোথা থেকে সংবাদটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সোমবারের কার্যতালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জনের মামলাটিও কার্যতালিকায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি হবে। প্রসিকিউটর গাজী MH তানিম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার সাবেক 8 মন্ত্রী সহ 13 জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক-ই-ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তারা সবাই কারাগারে রয়েছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত। এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রবিবার সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল জাজিরা। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ নতুন সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। সাক্ষাৎকারে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে। প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলছেন, তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছ থেকে আবার অভিযোগ করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে, দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, জীবন সায়ান্নে তার এ ধরনের কোনো ইচ্ছা নেই। তিনি নির্বাচনে অংশ নেবেন না, তিনি রাজনীতিক নন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কেও কথা বলেন প্রধান উপদেষ্টা। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, যাদের ওপর নির্যাতন হচ্ছে তারা সংখ্যালঘু বলে নির্যাতিত হচ্ছে না। তাদের ওপর নির্যাতনের কারণ তারা সবাই আওয়ামী লীগ করতেন। বেশিরভাগ হিন্দুই আওয়ামী লীগ করেন। মানুষ আওয়ামী লীগের ওপর ক্ষুব্ধ। বাংলাদেশে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতের গণমাধ্যমের প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিচ্ছিন্নভাবে এখানে সেখানে কিছু প্রকল্প নিলেই এই সংকটের সমাধান হবে না। এই সমস্যা রোধে মানুষের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলোচনাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন,
আমরা মুরব্বীদের ওপরে খুব ক্ষুব্ধ, এটা সত্য। সেই শিবিরের হতে পারে, ছাত্র দলের হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হতে পারে। আমরা মুরব্বীদের ওপরে ক্ষুব্ধ। তারা আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না। আমাদের চিন্তাটাকে আমরা যেন স্পেস করতে পারি, ইতিহাসে স্থান দিতে পারি, একাডেমিক্যালি এটাকে যেন এন্ডোর্স করতে পারি, সেই সুযোগটা করে দিচ্ছে না। তিনি বলেন, বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, তারপর বিপ্লব হবে, চলে যাবে, পরবর্তীতে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে? বাচ্চারা কি পারবে? নো। তিনি আরও বলেন, আপনারা তাদের মতামত নেন, তাদেরকে যেন ইতিহাসে স্থান দেয়া হয়, তাদের অবদানগুলোকে কিভাবে প্রাপ্তি স্বীকার করা যায়, তাদের অবদানকে পাঠ্যসূচিতে স্থান দেন। তাহলে আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ সুন্দর হবে। আমাদের দেশে আরও কয়েকটি রাজনৈতিক দল দরকার বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। কারণ দল যত বাড়বে তত জবাবদিহিতা বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে -2 ফর্মুলা বাদ দিয়ে +2 ফর্মুলা করতে হবে, তাহলেই দেশ দ্রুত আগাবে। এ সময় তিনি আরও বলেন, সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে। তিনি বলেন, আমরা মনে করি এই 100 দিনে এই সরকারের কাছে যতটুকু আশা করেছিলাম সেই অনুযায়ী আমাদের প্রত্যাশা পূরণ হয়নি সত্য, কিন্তু এই 100 দিনে সরকারের অবস্থান আরও ভালো হতো যদি রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত। এদেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথা না ভেবে নিজের ব্যক্তিগত ও দলীয় স্বার্থ প্রাধান্য পায়, সেদিকেই তারা দেখে। আজ মাওলানা ভাসানীর 48তম ওফাত দিবসে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে স্বচ্ছ নির্বাচন দরকার, স্বচ্ছ আইন শৃঙ্খলা বাহিনীর দরকার। তাই যথাযথ যৌক্তিক সময় দরকার এই সরকারের, কারণ 6 মাস এই সরকারের জন্য কোনো যৌক্তিক সময় হবে না, তেমনি আবার 3 থেকে 5 বছরের মেয়াদকালও যৌক্তিক হবে না। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারে দেখানো হয়েছে সাবেক মন্ত্রীসহ 13 আসামিকে। এসব আসামি হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব। এর আগে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের হাজির করা হয়। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে আজ হাজির করা হয়নি। যাদেরকে হাজির করা হয়েছে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে গত 27 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের পৃথক 2 আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। উল্লেখ্য, গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে 1/2 শতাধিক অভিযোগ জমা পড়ে। আর গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।